লীলা মজুমদারের গল্প যুগান্তর। ব্যাপারটা ঘটেছিল আমাদের হাফ ইয়ারলির ফল বেরোবার ঠিক পরেই। পরীক্ষার আগে ২-৩ দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এত পড়লাম, অথচ ফল বেরোলে দেখলাম ইংরেজিতে ২২, বাংলায় ২৯, আর অঙ্কের কথা নাই বললাম। তাই দেখে শুধু বাড়ির লোকদের কেন, আমার নিজের সুষ্ঠু চক্ষু স্থির। শেষ পর্যন্ত বাড়িতে একরকম টেকা দায় হলো। আমার বন্ধু গুপিরও সেই একই অবস্থা। ওর বাবা আরেক কাঠি বাড়া। ক্লাবে নাম কাটিয়ে টাটিয়ে মাউথ অর্গান কেড়ে নিয়ে একাকার করলেন। সন্ধেবেলায় গুপি এসে বলল, জানিস, মানোয়ারি জেটি থেকে একটা মাল বোঝাই জাহাজ আন্দামান যাচ্ছে আজ। আমার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল। বুকের ভিতরটা ধক করে জ্বলে উঠল। বললাম, কে বলেছে? গুপি বলল, মামাদের আপিস থেকে মাল বোঝাইয়ের পারমিট করিয়েছে, আজ রাত ২টোয় জোয়ারের সঙ্গে সঙ্গে ভেসে পড়বে। বললাম, ডায়মন্ড হারবারের কাছেই ওপার দেখা যায় না? আর একটু এগুলে না জানি কেমন। গুপি বলল, যাবি নাকি বাকি জীবনটা রোজ বিকেলে অঙ্ক কষে কাটাবি? পেন্সিলটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। বললাম, পয়সা কড়ি নেই, তারা নেবে কেন? গুপি বলল, পয়সা কেন দেব? অন্ধকারে গা ঢাকা দিয়ে একসময় চড়ে বসে থাকব। মেলা জেলে ডিঙ্গি রয়েছে, তার কোনো অসুবিধা হবে না। তারপর লাইফবোটের ক্যাম্বিসের ঢাকনির তলায় লুকিয়ে থাকতে হয়। তারপর জাহাজ একবার সমুদ্রে গিয়ে পড়লেই হলো। ওরও ফেরার নিয়ম নেই, আমাদেরও নামবার উপায় থাকবে না। যাবি তো চল, আজ রাত ১২টায় এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব। চোখের সামনে যেন দেখতে পেলাম আন্দামানের ঝিনুক দিয়ে বাঁধানো রাস্তার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া পাখি উড়ে যাচ্ছে, আর মাথার উপর ঘোর নীল আকাশ ঝাঁ ঝাঁ করছে। দূরে সুন্দরী গাছের বন থেকে সারি সারি কালো হাতি বিরাট বিরাট গাছের গুঁড়ি মাথা দিয়ে ঠেলে নিয়ে আসছে। বললাম, বেশ, তাই হবে। তারপর যে কত বুদ্ধি করে রাত ১২টায় সেখানে গিয়ে গুপির সঙ্গে জুটলাম, সে আর কি বলবো। সঙ্গে একটা শার্ট, প্যান্ট, তোয়ালে আর একটা টর্চ ছাড়া আর কিছু নেই। রাতে খাবার সময় ওই পুরনো কথা নিয়ে আবার একচোট হয়ে গেছে। বাড়িতে থাকবার আর আমার একটুও ইচ্ছা নেই। আর গুপির কথা তো ছেড়েই দিলাম, সে কোনোদিনই বাড়িতে থাকতে চায় না। গঙ্গার দিকেই যাচ্ছিলাম। অনেকটা এগিয়েছি। লাট সাহেবের বাড়ির গেটটা পেরিয়ে আরও খানিকটা গিয়েছি। এমন সময় দেখি ক্যালকাটা গ্রাউন্ডের পাশে ইডেন গার্ডেনের সামনে দিয়ে একটা প্রকাণ্ড ৪ ঘোড়ার গাড়ি আসছে। আমরা তো অবাক, জন্মে কখনো ৪ ঘোড়ার গাড়ি দেখিনি। কলকাতা শহরে আবার ৪ ঘোড়ার গাড়ি যে আছে তাই জানতাম না। তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেলাম। দূর থেকে দেখতে পাচ্ছিলাম ৪টা কালো কুচকুচে দৈত্যের মতো বিরাট ঘোড়া। তাদের সাজগুলো তারার আলোয় জ্বলজ্বল করছে। ঘাড়গুলো ধনুকের মতো বাঁকা, মাঝে মাঝে মাথা ঝাড়া দিচ্ছে, নাক দিয়ে ফরর ফরর আওয়াজ করছে, ঝনঝন করে চেন বক্স বেজে উঠছে। এত দূর থেকেও সে শব্দ আমাদের কানে আসছে। ১৬টা খুর থেকে মাঝে মাঝে স্পার্ক দিচ্ছে। সে না দেখলে ভাবা যায় না। গাড়িটা ততক্ষণে ইডেন গার্ডেনের পাশ দিয়ে বাঁ হাতে ঘুরে অ্যাসেম্বলির হাউসের দিকে বেঁকেছে। ওইখানে সারাদিন মিস্ত্রিরা কাজ করেছে। পথে ২-১টা ইটপাটকেল পড়ে থাকবে হয়তো, তাতেই হোঁচট খেয়ে সামনের দিকটার একটা ঘোড়ার পা থেকে নালটা খুলে গিয়ে সাঁই সাঁই করে অন্ধকারের মধ্যে একটা ভাঙা চক্র এঁকে কতগুলি ঝোপঝাপের মধ্যে গিয়ে পড়ল। খানিকটা খুরের খটাখট চেনের ঝমঝম শব্দ করে আরও হাত ১২ গড়িয়ে এসে বিশাল গাড়িটা থেমে গেল। ততক্ষণে আমরা দুজনে একেবারে গাছের গোড়ায় এসে পড়েছি। দেখি গাড়ির পেছন থেকে ৪ জন সবুজ পোশাক পরা, কোমরে সোনালি বেল্ট আঁটা সই নেমে পড়ে। ছুটে গিয়ে ৪টে ঘোড়ার মুখে লাগাম কষে ধরেছে। সামনের দিকের ডান হাতের ঘোড়াটার চোখের সাদা দেখা যাচ্ছে। আকাশের দিকে মাথা তুলে সে একবার ভীষণ জোরে চি করে ডেকে উঠল। সেই শব্দ চারিদিকে গমগম করতে লাগলো। গাড়ির মধ্যে থেকে একজন লম্বা চওড়া লোক নেমে পড়ল। বোধহয় ওরা কোনো থিয়েটারের পার্টির লোক, কোনো বিদেশি জাহাজে অভিনয় করে ফিরছিল। কারণ লোকটার দেখলাম রাজার মতো পোশাক পরা,
কিং খাবের মখমলের জব্বা পাজামা, গলায় মুক্তোর মালা, কানে হিরে, আর সে কি ফর্সা সুন্দর দেখতে! মাথায় মনে হলো 7 ফুট লম্বা। রাজা সাজবার মতোই চেহারা বটে। ততক্ষণে সবাই মিলে অন্ধকারের মধ্যেই নালটাকে খুঁজছে। আমাদের দিকে কারো লক্ষ্য নেই। আমি টপ করে থলি থেকে টর্চটা বের করে টিপতেই দেখি, ওই তো ঝোপের গোড়ায় নালটা পড়ে আছে, রূপোর মতো ঝকঝক করছে। গুপি ছুটে গিয়ে সেটি হাতে তুলে নিল। তখনও একেবারে গরম হয়ে আছে। নাল হাতে ওদের কাছে গেলাম। এতক্ষণে আমাদের দিকে ওদের চোখ পড়ল। কোথায় পেলি বাপ? ওইখানে ঝোপের গোড়ায়। গুপি ঝোপটা দেখিয়ে দিল। বাহ, বেড়ে আলোখানি তো বাপ, ওরাই দিয়েছে বোধ হয়। তাহলে আর একটু দয়া করে ওইদিকে কোথায় কামারের দোকান আছে বলে দে দেখিনি। ওটি না লাগালে তো আর যাওয়া যাবে না। আমি ভ্যাবাচাকা খেয়ে গুপির দিকে তাকালাম। কামার কোথায় বাবু? গুপি বললে, চলুন, আগে একটা সাইকেল মেরামতের দোকান আছে, ওদের আমি চিনি, তারা করে দিতে পারবে মনে হচ্ছে। তাহলে ওঠ বাপ, ওঠ, আর সময় নেই। দুজনে গাড়ির মধ্যে ভদ্রলোকটির পাশে উঠে বসলাম। মখমলের সব গদি। থিয়েটারের লোকেরা আছে বেশ, আর ভুরভুর করছে আতরের তামাকের গন্ধ। ভদ্রলোকের সঙ্গে মেলা দলিলপত্র রয়েছে দেখলাম। গুপি বাতলিয়ে দিল। বাঁয়ে ঘুরে ডালহৌসি স্কোয়ারের দিকে পথ। আস্তে আস্তে চলো। আস্তে আস্তে চললাম। ঘোড়ার পায়ে ব্যথা লাগে। ছোট্ট গলির মধ্যে দোকান। অত বড় 4 ঘোড়ার গাড়ি তার মধ্যে ঢুকবে না, ঢুকলেও আর ঘুরবার উপায় থাকবে না। ভদ্রলোক কেবলই তাড়া দিতে লাগলেন। দেরি করলে নাকি নন্দকুমার নামে একটা মানুষের প্রাণ যাবে। তখন গুপি নাল হাতে লাফ দিয়ে নেমে পড়ে বলল, এইখানেই দাঁড়ান, আমি গিয়ে যন্ত্রপাতি শুদ্ধ শম্ভুকে ডেকে আনি। তুই আয় আমার সঙ্গে। অগত্যা দুজনেই নামলাম। শম্ভুকে ঠেঙ্গিয়ে তুলতে একটু দেরি হলো। তারপর প্রথমটায় কিছুতেই বিশ্বাস করে না। 4 ঘোড়ার গাড়ি আবার কি? এ তল্লাটে কোথাও 4 ঘোড়ার গাড়ি হয় না। একটা 4 ঠ্যাংওয়ালা ঘোড়াই দেখতে পাওয়া যায় না, তা আবার 4টে ঘোড়া এক গাড়িতে। শেষটা ঘোড়ার নালটা দেখে একেবারে থ। এই এত বড় নাল হয় কখনো ঘোড়ার? হাতির পায়ে আমি নাল লাগাতে পারবো না গুপি দাদা, এই বলে দিলাম। আমরা বুঝিয়ে বললাম, চলো না, গিয়ে নিজের চোখেই দেখবে। এত প্রকাণ্ড ঘোড়াই দেখলে কোথায় যে এত বড় নাল দেখবে? চলো, তোমার লোহা টোহা নিয়ে চলো, ওদের খুব তাড়াতাড়ি আছে। দেরি করলে কার যেন প্রাণ নিয়ে টানাটানি হবে। মেলা কাগজপত্র নিয়ে চলেছেন। চলো, নাও ধরো, নালটা তোমার ওই যন্ত্রের বাক্সে রাখো, ভারী আছে। শম্ভু জিনিসপত্র গুছিয়ে নিল। বড় ঘোড়া যে হয় না তা বলছি না, ফতেপুর সিকরি গিয়ে আকবরের ঘোড়ার যে বিশাল নাল দেখে এসেছি। তারপরে আর কি বলি। কথা বলতে বলতে গলির মুখে এসে পড়েছি। কিন্তু কোথায় 4 ঘোড়ার গাড়ি? চারিদিকে চুপচাপ থমথম করছে। পথে ভালো আলো নেই, একটা মানুষ নেই, কুকুর নেই, বেড়াল নেই, কিছু নেই। ডাইনে বাঁয়ে দুদিকে যত দূর তাকানো যায় তাকিয়ে দেখলাম, কোথাও কিছু দেখতে পেলাম না। রাস্তার আলোর কাছে গিয়ে কি মনে করে শম্ভু যন্ত্রপাতির বাক্সটা খুলে নালটা বের করতে গিয়ে দেখে বাক্সের মধ্যে নালও নেই। তখন শম্ভু ফ্যাকাশে মুখে আমাদের দিকে চেয়ে বলল, ও গাড়ি আরো অনেকে দেখেছে, কিন্তু বেশিক্ষণ থাকে না। ওই রাজা বাহাদুর মহারাজা নন্দকুমারের প্রাণ বাঁচাতে চেয়েছিল, কিন্তু সময়কালে পৌঁছতে পারেনি। তোমরা তাই দেখেছ বলে আমাদের একরকম টানতে টানতে ওর বাড়ি নিয়ে গেল। পরদিন সকালে যে যার বাড়ি ফিরে গেলাম। গুপি আর জাহাজের কথা তুলল না।